হ্যালো 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 চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে ক্লাস 10 এর সকল স্টুডেন্টদের জন্য। ঠিক আছে, তোমাদের সবে সবে হয়তো ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা শেষ হয়েছে আর আমি চলে এসেছি। ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় হয়তো তোমাদের কথা মতো আমি তোমাদের যে কথা দিয়েছিলাম সেই কথা হয়তো ঠিক মতো রাখতে পারিনি, কিছুটা হয়তো রেখেছি, কিছুটা হয়তো পারিনি। তার জন্য সত্যি খুবই দুঃখিত। চেষ্টা করব সেকেন্ড ইউনিট টেস্টে প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের আগে কমপ্লিট করে দেওয়ার, এটা আমি কথা দিলাম। সেকেন্ড ইউনিট টেস্ট যে পরীক্ষাটা হবে তার সমস্ত সিলেবাস আমি চেষ্টা করব তার সেকেন্ড ইউনিট টেস্ট যে পরীক্ষা হবে তার আগেই তোমাদের কমপ্লিট করে দেওয়ার। ঠিক আছে, তো একটু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখো এবং ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কারণ তোমার প্রচুর বন্ধু আছে হয়তো যে যে চ্যাপ্টারগুলো নিয়ে প্রবলেম আমার এই ভিডিও দেখে হয়তো তারা সলিউশন পেতে পারে। ঠিক আছে, তো আর কথা বাড়াবো না, একদম প্রথম থেকে ফুল ফোকাস। কেন ফার্স্ট ইউনিট টেস্ট খারাপ হোক ভালো হোক হয়ে গেছে, এবার কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। এই সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাটাকে কোনোভাবে কেউ ক্যাজুয়ালি নেবে না, বারবার বলছি, কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টটাকে কেউ ক্যাজুয়াল ভাবে নেবে না। আমিও কথা দিলাম তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের যে পরীক্ষা তার আগেই তোমাদের সিলেবাসটা শেষ করে দেবো। ঠিক আছে, বুঝতে পারলে কথাটা? আর একদম সময় ওয়েস্ট করবো না, আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তোমাদের জন্য নিয়ে এসেছি, সেটা হচ্ছে গোলক। গোলক যে চ্যাপ্টারটা রয়েছে না বাবু, সেটা হচ্ছে পরিমিতির একটা পার্ট। ঠিক আছে, তো এই গোলক চ্যাপ্টারটা অনেকের কাছে খুব টাফ লাগে। আমি আজকে তোমাদের কাছে কথা দিলাম এমন ভাবে বোঝাবো, আশা করি আর কোথাও তোমাদের প্রবলেম থাকবে না। এবার একটা কথা তোমাদের বলে দিই, গোলকের যে ব্যাপারটা অনেকে ধারণাটা ভুল রয়েছে, তো তাদের উদ্দেশ্যে বলে দিই, তোমরা ফুটবল দেখেছো তো, ফুটবল, ওই ফুটবলটাকে তোমরা একটা গোলক ধরে নাও। ঠিক আছে, আর যেখান দিয়ে ফুটবলের হাওয়া দেয় সেই যে জায়গাটা, সেই জায়গাটাকে কেন্দ্রবিন্দু ধরে নাও। ঠিক আছে, ওই যে পুরো গোলটা, পুরো একটা যে শেপ, সেটাকেই বলা হচ্ছে গোলক। ঠিক আছে, তো এইবার এই গোলকের কিছু জিনিস বলি। ধরো আমি একটা গোলক নিলাম। ঠিক আছে, এই গোলক দুই প্রকার হয়, একটা হয় নিরেট গোলক, একটা হয় ফাঁপা গোলক। তাহলে এবার নিরেট আর ফাঁপা গোলকের ডিফারেন্সটা তোমাদের আগে বোঝাই। নিরেট বলতে তোমরা ভাবো, তোমরা যে স্কুলে অনেক ছেলেপুলের স্কুলে দেখবে খেলাটা হয় শর্টপাট খেলা, মানে একটা লোহার বল হয়, তাকে এরকম ভাবে ধরে এরকম ভাবে ছুড়ে দিতে হয়, যে সব থেকে বেশি দূর ছুটতে পারবে সে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হয়। তো ওই যে বলটা হয় না বাবু, ওটা পুরোপুরি নিরেট, মানে ভেতরে কোনো ফাঁপা থাকে না, মানে ভেতরের জায়গাটা সম্পূর্ণ লোহা বা ধাতব বস্তু দিয়ে পরিপূর্ণ থাকে। বুঝতে পারলাম কথাটা? আর ফাঁপা বলতে কি, একটা ফুটবলের ভেতরে কিন্তু হাওয়া ভরা থাকে, মানে ভেতরে কিচ্ছু থাকে না, ফাঁপা থাকে। তো এই যে ফাঁপা, ভেতরে যে ফাঁকা যে থাকে তাকে বলে ফাঁপা গোলক। আর ভেতরে সম্পূর্ণ ভর্তির যে কোনো ধাতব পদার্থ, যে কোনো পদার্থ দ্বারা যদি সম্পূর্ণ নিরেট, মানে কোনো ফাঁপা থাকবে না, তাহলে একটা হলো নিরেট গোলক আর একটা হচ্ছে ফাঁপা গোলক। দুই প্রকার গোলক পাওয়া যায়। তো আমি তোমাদের জন্য নিরেট গোলক রয়েছে তার ফর্মুলাগুলো নিয়ে চলে এসেছি। তোমরা ভালো করে নিরেট আর ফাঁপা গোলকের ফর্মুলাগুলো আগে দেখো, ভালো করে বুঝবে যে নিরেট গোলকের ব্যাস 2r, নিরেট গোলকের ব্যাসকে কি ধরবে, অল টাইম 2r ধরবে। ঠিক আছে, আচ্ছা, নিরেট গোলকের ব্যাসার্ধ তোমরা ছোটবেলা থেকে পড়েছো, ব্যাসের অর্ধেকই হয় ব্যাসার্ধ। তাহলে আমরা যদি 2r কে 2 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে দেখো 2 কেটে গিয়ে r পড়ে থাকলো। তাহলে আমরা কি পেলাম, ব্যাস যদি 2r হয় ব্যাসার্ধ হবে r মানে হচ্ছে রেডিয়াস। ঠিক আছে, নিরেট গোলকের সমগ্রতল আর বক্রতলের ক্ষেত্রফল, সমগ্রতল আর বক্রতলের ক্ষেত্রফল। তো সবার প্রথম এটা আগে বুঝতে হবে যে আমরা ফুটবলটা দেখি তার কটা তল। যে আমরা গোলক বা ফুটবলটা দেখছি, আমরা ফুটবল নিয়ে আজকে সমস্ত কিছু বোঝাবো তোমাদের। এই ফুটবলটার কটা তল বাবু, একটু যদি ভালো করে দেখো তোমরা দেখবে যে ফুটবলটা রয়েছে তার একটাই মাত্র তল, কোথাও সমতল কোথাও বক্রতল এরকম কিছু নেই। ফুটবলের দেখবে একটাই তল, সেটা হচ্ছে পুরোটাই বক্রতল। তাহলে একটা ফুটবলের সম্পূর্ণ যে তলটা সেটা হচ্ছে তোমার বক্রতল। তাই জন্য ফুটবলের সমগ্র তলও যা আর বক্রতলও তা, সমগ্রতলও যা বক্রতলও তাই। তাহলে আমরা একটা গোলকের বক্রতল বার করি আর সমগ্রতল বার করি, যাই বার করি না কেন এই ফর্মুলা দিয়েই করবো। তো ফর্মুলা কি, 4πr², 4 × π × r², মানে 4πr²। বুঝতে পারলাম? দেন আমরা চলে আসবো নিরেট গোলকের আয়তন। নিরেট গোলকের আয়তন হচ্ছে 4/3 πr³। আচ্ছা, সবার প্রথম বলবো এই যে আয়তন, এই আয়তনটা পরীক্ষা হলে তোমাদের আয়তনও জানতে দিতে পারে, এছাড়া তোমাদের এরকমও দিতে পারে এই নিরেট গোলকের ঘনফল নির্ণয় করো। কি নির্ণয় করো? ঘনফল নির্ণয় করো। আয়তন আর ঘনফল দুটো জিনিসই কিন্তু এক।
ঠিক আছে, ঘন ঘন বস্তু বলে না, কিউব, কিউব মানে ঘন, আর সেটাই হচ্ছে আয়তন। ঠিক আছে, এর ফর্মুলা দেখো 4/3 পাই আর কিউব। তাহলে বলতে পারলাম এই ছিল মোটামুটি নিরেট গোলকের ব্যাস টুয়ার, ব্যাসার্ধ তার অর্ধেক, সমগ্র তল আর বক্রতল যাই বলুক না কেন আমরা জানি গোলকের একটাই তল, সেক্ষেত্রে সেটা হবে 4 পাই আর স্কোয়ার, আর আয়তন বা ঘনফল হবে 4/3 পাই আর কিউব। বুঝতে পারলাম। দেন আমরা চলে আসবো, দেখো ভালো করে দেখো, এখানে কিন্তু আমি একটা জিনিস পয়েন্ট করেছি, নিরেট অর্ধগোলক। অর্ধগোলক মানে এবার আমি যেটা করব, ফুটবলটাকে ধরে খাচ করে কেটে দেবো, মাঝখান দিয়ে কেটে দিলাম, তাহলে দেখবে ফুটবলটা একটা বাটির শেপ হবে। কিন্তু এখানে একটা কথা বলেছে, আচ্ছা এখানে নিরেট বলেছে, কিন্তু এখানে কিন্তু আমি অ্যাকচুয়ালি ফুটবলকে দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে, নিরেট মানে কিন্তু অ্যাকচুয়ালি ফুটবল হবে না। নিরেট বলতে তাহলে আমরা কোনটা বুঝবো, যে আমরা যে কথাটা তোমাদের বললাম শর্টপাট যে গেম খেলা হয়, যে বল দ্বারা মানে পুরো নিরেট যে লোহার বল দ্বারা সেইটাকে ধরা হয়েছে। তো সেই বলটাকে যদি মাঝখান দিয়ে কেটে দেওয়া হয়, সেই বলটাকে যদি মাঝখান দিয়ে কেটে দেওয়া হয়, তার শেপটা ঠিক এরকম টাইপের হয় বাবু, দেখে দাও। আর এই জায়গাটার ভেতরে পুরো কিন্তু লোহা দ্বারা আবদ্ধ থাকে। ঠিক আছে, তো এই ওপরের যে অংশটা, এটা কিন্তু দেখো বাবু, এটা কিন্তু একটা সমতল। যদি মাঝখান দিয়ে সুন্দরভাবে কেটে দেওয়া হয়, তাহলে ওপরেরটা সমতল, আর এই যে পুরো জায়গাটা এটা কিন্তু একটা বক্রতল, এটা একটা বক্রতল। তাহলে আমরা কি দেখলাম, নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল বলতে এই যে এই জায়গাটা, এই যে পাশের যে জায়গাটা, সেটার ক্ষেত্রফল যদি তোমাদের বার করতে দেয়, তাহলে আমরা যেটা করব 2 পাই আর স্কোয়ার। ফর্মুলা কি হবে, 2 পাই আর স্কোয়ার। দেখো আমরা দেখেছিলাম সমগ্রতল এখানে কত ছিল, মানে বক্রতল এখানে কত ছিল, 4 পাই আর স্কোয়ার, তাকে 2 দিয়ে অর্ধেক হয়ে যাচ্ছে, তাই 2 দিয়ে ডিভাইড করো, দেখো 4 এর অর্ধেক 2 হয়ে যাচ্ছে। দেন এবার আমরা চলে আসবো সমগ্রতলের ক্ষেত্রফল। এখানেই একটুখানি গল্প রয়েছে। দাদা একটু আগেই তুমি বললে সমগ্রতল যা বক্রতলও তাই। আমি কথাটা কখনো বলেছি, যখন এটা সম্পূর্ণ একটা গোলক থাকছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি পুরো যখন গোলটা থাকছে, তখন কিন্তু একটাই শেপ, দেখো বক্রতলই পাচ্ছি, আর কি কোনো তল পাচ্ছি? তুমি দেখো না, ফুটবলে কোনো সমতল পাচ্ছ না, বা শর্টপাট যে বল, সেটার কি কোনো সমতল পাচ্ছ না। কিন্তু যখন তাকে মাঝখান দিয়ে কেটে দেওয়া হচ্ছে, তখন কিন্তু দুটো তল হয়ে যাচ্ছে। এই যে এই জায়গাটা হচ্ছে সমতল, এই জায়গাটা হচ্ছে সমতল, আর এই জায়গাটা হচ্ছে বক্রতল। বলে এত অব্দি কারোর কোথাও ডাউট আছে কিনা? ডাউট নেই। তাহলে আমাদের যেটা সমগ্রতলের যখন ক্ষেত্রফল বার করবো, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা বক্রতলের জায়গা পাচ্ছি, আর একটা কি পাচ্ছি, সমতলের জায়গা পাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা বক্রতলের ফর্মুলা, এইটুকু শ্রেণী পার্ট কি বক্রতল, তাহলে সেইটুকু শ্রেণী ফর্মুলা লিখেছি। আর এই যে সমতল, এই সমতলের যে ক্ষেত্রফল, সেটা হচ্ছে পাই আর স্কোয়ার। ঠিক আছে, দিয়ে দুটোকে যখন যোগ করে দিলাম, তখন আমরা কি পেয়ে গেলাম, 3 পাই আর স্কোয়ার। বলে এত অব্দি কোনো সমস্যা আছে কিনা? সমস্যা নেই। দেন আমরা চলে আসবো নিরেট গোলকের, মানে অর্ধগোলকের আয়তন বা ঘনফল। দেখো এখানে কত ছিল, 4/3 পাই আর কিউব, তার অর্ধেক করলে 2/3 পাই আর কিউব হবে। বলো বুঝতে পারলে কিনা? এত অব্দি কোনো সমস্যা? এই ছিল মোটামুটি আমাদের নিরেট গোলক আর নিরেট অর্ধগোলক, নিরেট গোলক আর নিরেট অর্ধগোলকের ফর্মুলা। এরপরে চলে আসবো আমরা ফাঁপা গোলক। মানে এটা আমরা অ্যাকচুয়ালি, এটার নাম আমরা কিন্তু শর্টকাট দিতে পারি। এই যে এই এতক্ষণ ধরে যে আমরা ফর্মুলা গুলো করলাম, সেগুলো হচ্ছে শর্টকাট যে বল, সেই বলের ক্ষেত্রে। এবার আমরা যে বল নিয়ে খেলবো, সেটা হচ্ছে ফুটবল নিয়ে। ঠিক আছে, তো আপাতত এতটুকু আপনি তোমরা টুকে নাও, আর কোথাও কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, ভিডিওটাকে আরেকবার ব্যাক করে ভালো করে দেখো, আশা করি বুঝতে পারবে। এবার অনেকে বলবে দাদা অঙ্ক না করিয়ে ফর্মুলার উপর জোর দেওয়া হচ্ছে কেন? বারবার তোমাদের একটা কথা বলে দিচ্ছি, পরিমিতি বাবু অঙ্ক বাচ্চারাও পারে, কিন্তু যেটা পারে না বাচ্চারা, সেটা হচ্ছে ফর্মুলাটা বুঝতে পারে না, বা ফর্মুলা তারা মুখস্থ ঠিক মতো করে না, তার কারণে তাদের কি হয়, অঙ্ক করতে গিয়ে প্রবলেম হয়। তো সুতরাং অবশ্যই পরিমিতি করার সময় বারবার বলবো, এটা কিন্তু একটা পরিমিতি পাঠ। তো পরিমিতি পাঠে বাবু যাই করো আর নাই করো, আগে ফর্মুলা মুখস্থ করো, তারপরেই তুমি অঙ্ক পারবে। তো অঙ্কটা ফর্মুলাগুলো টুকে নাও। দেন আমরা চলে এলাম ফাঁপা গোলক নিয়ে। আমি একটু আগেই বলেছি যে ফাঁপা গোলক হচ্ছে একটা ফুটবল, আর নিরেট গোলক বলতে কিন্তু শর্টপাট বল। বারবার বলছি কারণ যাতে তোমাদের ভুল না হয়। তো এখানে দেখো ভালো করে বুঝবে, ফাঁপা গোলক, এই যে ফাঁপা গোলক রয়েছে না, এই ফাঁপা গোলকের ক্ষেত্রে মাথায় রাখবে, এই ফাঁপা গোলকের ক্ষেত্রে না বাবু দুটো জায়গা তোমাদের মাথায় রাখতে হবে। ফাঁপা গোলকের ক্ষেত্রে দুটো জায়গা মাথায় রাখতে হবে। ফাঁপা গোলক অঙ্কে বলে দিতে পারে, আবার নাও বলে দিতে পারে। তা আমি বুঝবো কি করে যেটা ফাঁপা গোলকের অঙ্ক দিয়েছে? ঠিক আছে, তো সেটা কিভাবে বুঝবো তোমাদের বলছি, ভালো করে দেখো। বললাম অঙ্কে ফাঁপা গোলক যদি বলে দেয়, তাহলে তো অঙ্ক করে নেবো। যদি না বলে দেয়, তাহলে কিভাবে বুঝবো?
তাহলে সেক্ষেত্রে অঙ্কের মধ্যে তোমাকে অন্তর্ব্যাস বা অন্তর্ব্যাসার্ধ, বহির্ব্যাস বা বহির্ব্যাসার্ধ এরকম দুটো জিনিসের উল্লেখ করে দেবে। কথা কি বোঝাতে পারলাম? ফাঁপা গোলক বলে দিলে তো আমরা ধরে নিয়ে অঙ্ক করে নেবো, কিন্তু যদি না বলে তখন কি করব? তখন অঙ্কে আমরা খুঁজবো যে আমাকে নিঘাত বহির্ব্যাস অন্তর্ব্যাস দিয়েছে অথবা অন্তর্ব্যাস বহির্ব্যাস দিয়েছে। কথাটা ক্লিয়ার হলো? তো সেক্ষেত্রে আমরা কি করবো ভালো করে দেখো। ফাঁপা গোলকের আমরা কি করবো? বহির্ব্যাসার্ধ, বহির্ব্যাসার্ধটাকে আমরা ধরবো বড় হাতের আর। ফাঁপা গোলকের বহির্ব্যাসার্ধকে আমরা ধরবো বড় হাতের আর, ফাঁপা গোলকের অন্তর্ব্যাসার্ধকে ধরবো ছোট হাতের আর। আর একক বলতে যে এককটা তোমাদের অঙ্কে বলে দেবে, সেন্টিমিটার, মিলিমিটার, মিটার, যাই বলে দিক। বোঝাতে পারলাম? দেন আমরা চলে আসবো ফাঁপা গোলকের আয়তন। ফাঁপা গোলকের আয়তনের ফর্মুলা বাবু এই অঙ্কটা মানে ফাঁপা গোলকের একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড ইউনিট টেস্ট বলো ফাইনাল বলো এক জায়গায় না এক জায়গায় আসবেই। তো এই ফর্মুলাটাকে আমি স্টার দিয়ে দিচ্ছি। এই ফর্মুলাটা সব থেকে ভালো করে মুখস্থ করবে, কারণ এখান থেকেই বহুবার অঙ্কে এসেছে। তার ফর্মুলা কি? 4/3 পাই বহির্ব্যাসার্ধের কিউব মাইনাস অন্তর্ব্যাসার্ধের কিউব। বুঝতে পারলাম? এই ছিল অঙ্ক। তাহলে 4/3 পাই আর কিউব মাইনাস বড় হাতের আর কিউব মাইনাস ছোট হাতের আর কিউব। এটা চলে এলাম আমরা ফাঁপা গোলক, মানে পুরো ফাঁপা গোলক, মানে এই ধরো একটা গোলক, এর ভেতরটা হচ্ছে ফাঁপা। আর এই গোলকটাকে যদি মাঝখান দিয়ে কেটে দেওয়া হয় তখন আমরা যে গোলকটা পাবো ওটা হচ্ছে অর্ধগোলক হয়ে যায়, ওটা হয়ে যায় অর্ধগোলক। আচ্ছা, নিরেট অর্ধগোলকের এই জায়গাটা কিন্তু ভরাট ছিল, ফাঁপা অর্ধগোলকের কিন্তু এই জায়গাটা ভেতরটা ফাঁপা। মানে তুমি একটা বাটি ধরে নাও, তাহলে আরো ভালো বুঝতে পারবে। বাটি কি ভরাট থাকে বাবু? বাটি কি এই জায়গাটা ভরাট থাকে? বাটি ভরাট থাকে। তুমি যদি একটা চাল কুমড়োকে নাও, তাকে যদি মাঝখান দিয়ে কাটো, ভেতরটা নিরেট, মানে ওর ভেতরে কোনো কিছু রাখার জায়গা নেই। কিন্তু বাটি কি করে? তরকারি দেবে তো, নাহলে যদি ভরাট থাকে তরকারি কোথায় দেবে? তো এই যে বাটি, এই যে ভেতরটা ফাঁপা, মানে এটা হচ্ছে ফাঁপা অর্ধগোলক। বুঝতে পারলো? এই ফাঁপা অর্ধগোলক, এই যে ফাঁপা অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল বলতে ফাঁপা অর্ধগোলকের একটু ভালো করে দেখো, ওপরে তো কিছু নেই, ওপরটা তো ফাঁপা। তাহলে সুতরাং এই সাইডটাই এর বক্রতল আর এই সাইডটাই এর সমগ্রতল। এর আর আদার্স কোনো মানে ওপরটা তো সমতল বা কিছু নেই, তো ফাঁপা। তো এর বক্রতলও যা, এর সমতলতা কার ক্ষেত্রে? ফাঁপা অর্ধগোলকের ক্ষেত্রে। বারবার কথাটা উল্লেখ করে দিচ্ছি। তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল যা হবে, সমগ্রতলের ক্ষেত্রফল তাই হবে। দেখো দুটোই 2πr², দুটোই 2πr² লিখেছি, ঠিক আছে? দেন আমরা চলে আসবো ফাঁপা গোলকের আয়তন বা ঘনফল। আমি একটু আগেই বলেছি আয়তন বা ঘনফল যখন বার করব, তখন অবশ্যই আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে ঘন একক লিখতে হবে। এককটা কি লিখতে হবে? ঘন একক লিখতে হবে। এই কথাটা তোমাদের একটু আগে বলা হয়নি আমার, এই কথাটা ভালো করে মাথায় রাখবে। যখন আয়তনের অঙ্ক দেবে বা আয়তন বার করব, তখন তার একক সবসময় ঘন একক লিখবো। আর যখন ক্ষেত্রফলের অঙ্ক দেবে তখন অল টাইম বর্গ একক লিখবো। সেটা নিরেট হোক ফাঁপা হোক আমার জেনে লাভ নেই, যেটাই দিক ক্ষেত্রফল বার করবো, যেটা বক্রতলের ক্ষেত্রফল হোক সমগ্রতলের ক্ষেত্রফল হোক, ক্ষেত্রফল বললেই তার একক বর্গ একক লিখবো। আর যদি আয়তন বার করতে বলে তাহলে সেটা আমরা ঘন একক লিখবো, কোনো সমস্যা। দেন এর ফর্মুলা হবে 2/3 পাই আর কিউব, 2/3 পাই আর কিউব। এই ছিল আমাদের ফাঁপা গোলকের এবং ফাঁপা অর্ধগোলকের যে সমস্ত ফর্মুলা আমি তোমাদের বুঝিয়ে দিলাম, ঠিক আছে? যদি ভালো লাগে আমার এই ভিডিও, বারবার বলছি, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। যদি কোনো বন্ধু উপকৃত হয় তাহলে আমারও ভালো লাগবে এবং তোমাদেরও ভালো লাগবে, ঠিক আছে? এই ছিল আমাদের ফাঁপা গোলক নিরেট গোলক সংক্রান্ত সমস্ত ফর্মুলা দিয়ে কমপ্লিট করে দিলাম। দেন আমি আজকে বেশি অঙ্ক করাবো না, মাত্র 2-3টে অঙ্ক করাবো, যাতে ভিডিও লেন্থ না বড় হয়ে যায়, যাতে তোমরা বিরক্ত না হয়ে যাও ভিডিওটা দেখে, ঠিক আছে? এই কথাটা বললাম। সাথে একটা কথা বললাম, তোমরা অঙ্ক করার আগে কিন্তু অবশ্যই ফর্মুলাগুলো মুখস্থ করে নাও, না হলে কিন্তু অঙ্ক করতেও পারবে না, অঙ্ক বুঝতেও পারবে না, ঠিক আছে? চলে আসবো এক ফার্স্ট আজকের প্রথম অঙ্ক নিয়ে। চলো প্রথমে তোমরা বইটা খোলো। চলে এলাম আমরা একদম প্রথমে, তোমরা বই খোলো। বই খুলে তোমরা কোষে দেখি 12, যেটা পেজ নাম্বার 183-তে পাবে, সেই কোষে দেখি 12 যে গোলক চ্যাপ্টারটা রয়েছে তার মধ্যে প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা তোমাদের এখন বোঝাবো। ভালো করে দেখো, প্রথম অঙ্কটা তোমরা একটু পড়বে বইটা খুলে। বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 10.5 সেমি। এই জায়গাটা একটা কথা বলে রাখি, পরীক্ষায় যখন প্রশ্ন পড়বে বা বাড়িতে প্র্যাকটিস করার জন্য যখন প্রশ্ন পড়বে, তো প্রশ্নটা পড়ার সময় একটা জিনিস বারবার মাথায় রাখবে, তোমাকে অঙ্কে ব্যাস বলেছে না ব্যাসার্ধ বলেছে, এটা একটু ভালো করে আগে দেখবে।
কথাটা বুঝতে পারলাম? তো আমার অঙ্কে এখানে কিন্তু ব্যাসার্ধ বলেছে, তো বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি, তার সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে, তার সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে বলেছে। ঠিক আছে, তো তোমরা আশা করি বইটা অঙ্কটা পড়ে নিয়েছো। তাহলে আমি একটা কাজ করি, এখানে কিন্তু অর্ধগোলক বলেনি, অর্ধগোলক যেহেতু বলেনি আমরা মানে একদম ব্রেনের মাথায় ঢুকিয়ে নেবো, নিরেট গোলক বলেছে। আচ্ছা দাদা, তোমাকে ভালো করে একটা প্রশ্ন আমি এক্ষুনি বললাম, কথাটা বুঝবে। এক্ষুনি কি বললাম, যখন আমাকে ফাঁপা কি নিরেট কিছু বলে দেয়নি, তাহলে আমি নিরেট গোলক ধরবো। তাহলে কেন ফাঁপা ধরবো না কেন? আমি তোমাদের একটু আগেই বলেছি, ফাঁপা গোলক মানে তোমাকে অন্তর্ব্যাসার্ধ আর বহির্ব্যাসার্ধ এই দুটো কথা উল্লেখ করে দেবে, আর অথবা ফাঁপা গোলক বলে দেবে। তো সুতরাং এটা আমরা নিরেট গোলক ধরে নেবো, তাই তো? তো আমরা লিখবো, নিরেট গোলকও লিখতে পারো বা গোলকও লিখতে পারো। গোলকের ব্যাসার্ধ, তোমাকে গোলকের ব্যাসার্ধ আমি আর ধরেছিলাম, তো গোলকের ব্যাসার্ধ আর কি হবে? আর হবে তোমাদের অঙ্কেই বলে দিয়েছে 10.5 সেমি। অঙ্কে কত বলেছে? 10.5 সেমি। তাহলে গোলকের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 10.5 সেমি হলো। এবার বলেছে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। কি বলেছে? সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি? গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। আর এখানে কি বলেছি? ক্ষেত্রফল থাকলে কি হবে বাবু? বর্গ একক। একক তো এখানে আমরা জানি, তাহলে বর্গ সেমি লিখে দেবো, বা তোমরা সেমি স্কোয়ারও লিখতে পারো, সেমি স্কোয়ারও লিখতে পারো। কথাটা বুঝতে পারলাম? গোলকের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 10.5 বলে দিয়েছে এবং তোমাকে সমগ্র তলের ক্ষেত্রফল জানতে চেয়েছে। তাহলে কি লিখবো? 4 পাই আর স্কোয়ার লিখলাম। এবার আমি কি করবো? 4 এর জায়গায় 4 লিখবো। পায়ের মান তোমরা আশা করি এতদিনে জেনে যাওয়া উচিত। পায়ের মান অল টাইম আমরা 22/7 ধরবো। কত ধরবো? 22/7 ধরবো। তাহলে পায়ের মান 22/7 ধরলাম। আর স্কোয়ার, আর বলতে কোনটা? 10.5। আমরা 10.5 এর হোল স্কোয়ার করবো। হোল স্কোয়ার মানে কবার বসবে? হোল স্কোয়ার মানে দুবার গুণ হবে, সংখ্যাটা দুবার গুণ হবে। 10.5 ইন্টু 10.5 বলতে পারলাম, 10.5 ইন্টু 10.5। এবার তোমাকে যেটা করতে হবে, এখান থেকে এই পয়েন্টটাকে তুলতে হবে। পয়েন্ট তুললে 1 আসে, পরে একটা সংখ্যা একটা শূন্য। যারা জানো না ভালো করে শুনে নাও, পয়েন্ট তুললে 1 আসে, পরে একটা সংখ্যা একটা শূন্য। বুঝতে পারলাম? এবার আমরা কাটাকুটি করবো, ভালো করে ঠান্ডা মাথায় বুঝবে। 7 দিয়ে যদি এটাকে কাটি, 7 একে 7, 7 5 35। বুঝতে পারলাম? দেন আমরা করে আসবো 5 3 15, 5 2 10 হলো। এবং 2 দিয়ে 11 কে কাটবো, 2 11 22 হয়ে গেল। আচ্ছা, এখানে তোমরা চাইলেই কিন্তু কাটাকুটিটা এখানেই স্টপ করে ওপরের গুলো গুণ করে, নিচে 10 আছে তো একটা শূন্য আছে মানে একবার আগে পয়েন্ট বসিয়ে দিতে পারো। কথাটা বলে দিলাম। অনেকে আবার বলে দাদা এটা কি হচ্ছে বুঝলাম না। যখন দেখবে নিচে 10 100 1000 আছে না, তখন কি করবে? ওপরের গুলো গুণ করবে, আর নিচে যতগুলো শূন্য থাকবে ডান দিক থেকে ততবার আগে একটা পয়েন্ট বসিয়ে দেবে। তো যাই হোক, এখানে কাটাকুটি যাচ্ছে, আমি করে দিচ্ছি। 2 2 4, 2 5 10, 5 দিয়ে 5 2 10, 5 1 5। তাহলে আর কি কি পড়ে থাকলো? 2 11 3 21 এটা পড়ে থাকলো। তো চলো এবার গুণ করা যাক। ঠান্ডা মাথায় গুণ করবে, একটু সময় লাগে ঠিক আছে, কিন্তু ভুল করবে না। অনেকে দেখেছি আমি গুণ ভুল করে, তো একদম সিম্পল করি। 11 2 22, 22 3 66, 22 3 66, 66 ইন্টু 21। তাহলে কথাটা কি বললাম? 3টের গুণ করলাম। দেখো 11 3 33, 33 2 66, তার সাথে 21 গুণ করবো, 66 সাথে 21 গুণ করবো। 1 6 6, 1 6 6, 2 6 12, হাতে 2 6 12 1 13। তাহলে হচ্ছে 6 8 1 3, 1386 বর্গ সেমি। বারবার বলছি কিন্তু এখানে কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে বলেছিল। বললাম সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে বলেছিল, আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি 1386। বললাম অঙ্কটা বুঝতে পেরেছো? তাহলে আমাদের যেটা বললাম ব্যাসার্ধ দিয়ে দিয়েছিল সমগ্র তলের ফর্মুলা। এই দেখো তোমাদের কেন বলেছিলাম ফর্মুলা মুখস্থ করতে, বুঝলে? জাস্ট ফর্মুলা বসিয়ে দিয়েছি, অঙ্ক শেষ। বুঝতে পারলে? ফর্মুলা বসিয়ে দিয়েছি, অঙ্ক শেষ। এবার অনেকে বলবে দাদা এই ফর্মুলা যদি মুখস্থ না থাকে তাহলে বাবা পরিমিতি নয় অন্যের দেখতে হবে, আর না হলে ছাড়তে হবে। কথাটা বোঝা হলো? এই ছিল মোটামুটি প্রথম অঙ্ক। এরপরে আমরা চলে আসবো 2 নম্বর অঙ্কে। ঠিক আছে, চলে এলাম আমরা এবার 2 নম্বর অঙ্ক। চলে এলাম আমরা 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্ক কি বলেছে? একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা, প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসেবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে কত টাকা লেগেছে আগে সেটা লিখে রাখি। লেগেছে আমাদের হচ্ছে
431.20 টাকা, 431.20 টাকা। ঠিক আছে, আচ্ছা 431.20 টাকা লেগেছে। আর কি হয়েছে, আর হচ্ছে তোমার 17.50 টাকা লেগেছে। কত লেগেছে? 17.50 টাকা করে প্রতি বর্গমিটার। ভালো করে বুঝবে, আমি দুটো ইনফরমেশন টুকে নিলাম, বুঝতে পারলে? এবার দুটো ইনফরমেশন আর কিছু আমার লাগবে না। এবার ভালো করে বোঝো, এই এত টাকার চামড়া কিনেছে আর প্রতি বর্গমিটার চামড়ার দাম এত টাকা। ঠিক আছে, যদি আমি তোমাদের একটা প্রশ্ন করি, 20 টাকার কুরকুরে কিনেছে আর প্রতি কুরকুরের প্যাকেটের দাম 5 টাকা, তাহলে কতগুলো কুরকুরের প্যাকেট হবে তোমরা বলো? 20 টাকার কিনেছে, প্রতি প্যাকেটের দাম 5 টাকা, তাহলে 5 দিয়ে 20 কে কাটলে 4, তাহলে 4 প্যাকেট কুরকুরে কিনেছে। ঠিক সেম এই ফর্মুলাকে কাজে লাগিয়ে আমরা বার করব তোমার মোট বলটির মোট চামড়ার পরিমাণ, বলটির মোট চামড়ার পরিমাণ, যত টাকার চামড়া লেগেছে বাই হচ্ছে প্রতি বর্গমিটার যত টাকা করে দাম পড়েছে। ঠিক আছে, মোট টাকার পরিমাণ বাই প্রতি বর্গমিটার চামড়া পড়ে। এই টিউশনি পার্টটাই হচ্ছে অঙ্কের, এইখানেই মেন ভাইটাল পার্ট, আর অঙ্কে কিচ্ছু নেই। ঠিক আছে, ব্যাস এরকম রেখে দিয়ে কোনো কিছু করার দরকার নেই। এবার লিখবো, মনে করি গোলাকৃতি বলটির ব্যাসার্ধ আর সেমি। ঠিক আছে, তাহলে গোলাকৃতি বলটির ব্যাসার্ধ আর সেমি, এটা আমাদের বার করতে হবে, তাই আমরা মনে করি বা ধরি বলে লিখে নিলাম। এবার লিখবো প্রশ্নানুসারে। আচ্ছা, সমতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 4πr², না? আর এই যে 4πr² সমতলের ক্ষেত্রফল, এইটাই হচ্ছে মোট যে চামড়ার পরিমাণটা, সেটা। একটা বল তৈরি করবো, তো এই বলটার পুরো সাইডে যে চামড়াটা হবে সেটাই তো সমতলের ক্ষেত্রফল, তাই তো? তো মোট যে টাকাটা বাই প্রতি বর্গমিটার, যেটা কাটাকুটি করার পর, এটা যে ক্যালকুলেশন করার পর যেটা বেরোবে সেটাই সমতলের ক্ষেত্রফলের সমান। তাহলে আমি কাটাকুটিটা একদম শেষে গিয়ে করবো বলে আমি এখানে কাটাকুটি করিনি, যাতে তোমাদের অঙ্কটা খুব তাড়াতাড়ি তোমরা করতে পারো, সেই ব্যবস্থাই আমি করেছি। হলো, এত অব্দি কোনো সমস্যা নেই। এরপরে চলে আসবো, তোমরা একটা কাজ করো, 4 লেখো, পায়ের মান কত? 22/7, তোমরা নিজেরাও জানো এটা। আর এটা যেমন আছে রেখে দাও। দাদা এটা ক্যালকুলেশন করবে না, দরকার নেই, একদম শেষ লাইনে গিয়ে করবো, চাপ নেওয়ার দরকার নেই। শেষ লাইনে গিয়ে আমরা অঙ্কটা সলিউশন করে নেবো। ঠিক আছে, বা বলে লিখতে পারো। ঠিক আছে, আচ্ছা r²টাকে বাঁ দিকে রেখে দাও, এগুলোকে সব ডান দিকে নিয়ে চলে যাও। তাহলে কি হবে? 431.20/17.50 ইন্টু, এটা উল্টে গেলে 1/4 হবে, এটা উল্টে গেলে 7/22 হবে। ব্যাস, অঙ্ক শেষ। এবার আমাদের জাস্ট কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে, মানে কাটাকুটি বা সমাধান। দেখো ভালো করে কিভাবে আমি কি করছি, ভালো করে ঠান্ডা মাথায় দেখো। আমি আগে অঙ্কটাকে এখান থেকে এখানে নিয়ে যাচ্ছি। তো r² যেমন আছে রেখে দিই, বা দিয়ে r², এই গোলটা মুছে দিই। r² যেমন আছে রেখে দিলাম। এবার এখানে যেটা আছে দেখে টুকি কি আছে? 431.20 বাই কত আছে? 17.50 হলো, ইন্টু 1/4 যেমন আছে রেখে দিই, 1/4 যেমন আছে রেখে দিলাম, ইন্টু 7/22 যেমন আছে রেখে দিলাম। এবার আমরা কাটাকুটি করবো, একদম ধৈর্য ধরে কাটাকুটি করো, কোনো টাফই লাগবে না। এদিকে দেখো, আমি বলে দিচ্ছি কিভাবে ধৈর্য ধরে করবে। দেখো, পয়েন্ট তুললাম, পয়েন্ট তোলার পর দেখো এখানে পয়েন্ট তুলে 1 এলো, পরে দুটো সংখ্যা ইন্টু দিয়ে দিলাম মাঝে। পয়েন্ট তুললাম, ওপরে 1 নিয়ে গেলাম, পরে দুটো সংখ্যা, দুটো শূন্য, হয়ে গেল। এবার যেটা করবো, এই 100 আর এই 100 কে কেটে দেবো, ওপর নিচে 100 কেটে দিলাম, হয়ে গেল। একদম ধৈর্য ধরে অঙ্ক করবে। এই শূন্য, লাস্টের শূন্য, এই শূন্যটা কেটে দাও, কেটে দিলাম, কোনো সমস্যা রইল না। এবার আমরা যেটা করব, এই যে এই ওপরের পার্টটা না 7 দিয়ে ভাগ যাবে। তুমি একটু ভালো করে দেখো, অনেকে মুখে মুখে পারে, তো যারা মুখে পারে তারা করে নাও, আর যারা পারে না তাদের জন্য আমি করে দিচ্ছি। 6 7 42, 1 আর 1 11, 7 1 7, 4 আর 2 42, 6 7 42। এটা মুখে মুখেও কিন্তু হয় এবং পরীক্ষা হলে করতে হবে, নাহলে কিন্তু অঙ্ক শেষও করতে পারবে না। তাহলে 616, তাহলে এই পুরোটাকে আমি 7 দিয়ে কেটে কত পেলাম? 616। আর এটা তো মুখে মুখেই হয়ে যায়, 7 2 14, 15 16 17, 7 5 35। এত অব্দি কোনো সমস্যা নেই। এবার দেখো, এখান দিয়ে তোমরা একটা কাজ করতে পারো, এখান দিয়ে 2 দিয়ে কাটো, 2 2 4। এখানে যদি 2 দিয়ে করো, তাহলে 2 3 6, 0 2 8 16। আবার এটাকে যদি তুমি 2 দিয়ে কাটো,
2 1 2, 2 5 10, 2 4 8 হয়ে গেল। এবার দেখো একটু বুদ্ধি করে দেখো, বুঝতেই পারছো 11 দুগুণে 22, এখানে এটাকে যদি কাটাকুটি করি 154 কে যদি আমি 11 দিয়ে ভাগ করি, 11 1 11, 4 আর 1 44, তাহলে 11 4 44, তাহলে এখানে কত দিয়ে যাবে 14 হবে। কত হবে 11 1 11, 11 4, তাহলে কত হলো 4, 14 হলো। আবার দেখো 2 দিয়ে 14 কে কাটলাম, 2 সাথে 14। অনেকে বলবে তো অনেক বড় বড় কাটা যায়, কাটা যায় আমি জানি, আমি সবার জন্য বলছি, দুর্বল স্টুডেন্টদের জন্য বেশি করে বলছি কাটাকুটিটা ভালো করে করো, না হলে কিন্তু তোমরা পরীক্ষায় অনেক অঙ্ক মেলাতে পারবে না, ঠিক আছে। তো এই ভাগগুলোকে আমি একটুখানি সাইড করে দিলাম। এই ছিল মোটামুটি কাটাকুটি, আর এখানে কাটাকুটি যাবে না। এবার আমরা লিখবো বা আর স্কয়ার যেমন আছে লিখলাম, এখানে উপরে কি কি পড়ে আছে দেখো, এই দেখো 7টা পড়ে রয়েছে, আর এই যে 7টা পড়ে রয়েছে, তাহলে দুটো 7 কে লেখো, আর নিচে 25 আছে, 25 লিখে দাও, হলো। এবার তোমরা যদি এখান দিয়ে স্কয়ার তুলে দাও, এখান দিয়ে যদি স্কয়ার তুলে দাও, তাহলে কি হবে, রুট হবে না, তাহলে 7 গুণ 7। আর যদি 25 কে করি, তাহলে 25 কে আমি 5 × 5 লিখতেই পারি। এবার আমি এখান দিয়ে কি করব, রুটের ভেতর দিয়ে কি হয়, একটা বেরিয়ে আসে, দুটো 7 থেকে একটা 7 বেরোবে, আর দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে আসে, তাহলে আর এর মান বেরোলো 7/5। আর এর মান কত বেরোলো 7/5। এবার এটাকে যদি তোমরা একটু ভাগ করো, 7/5 কে যদি এখানে আমি ভাগ করি 7/5, তাহলে কত হবে 5 1 কে 5, 2 পয়েন্ট দিয়ে 0, 5 4 20, তাহলে কত হলো 1.4 সেমি। এবং আমাকে কিন্তু এটা কি বেরোলো, আর মানে ব্যাসার্ধ, আমাকে কিন্তু ব্যাসার্ধ বার করতে বলেনি, আমাকে জানতে চেয়েছে ব্যাস। তো সিম্পল ব্যাপার, তুমি করো না, এখানটা করে দিচ্ছি, ঠিক আছে। সুতরাং বলটির ব্যাসার্ধ আর ইকুয়াল টু যদি হয় কত 1.4 সেমি, তাহলে বলটির ব্যাস কত হবে, বলটির ব্যাস হচ্ছে 2r, মানে 2 × 1.4, মানে আমরা যেটা হবে 2.8, অ্যান্সার হবে 2.8 সেমি। এইটাই তোমাদের অঙ্কে জানতে চেয়েছি। বুঝিয়ে দিলাম দ্বিতীয় অঙ্ক, কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছ? তো খুব ভালো করে দেখে নিও। আমি দেখো তোমাদের ভিডিওটা একটু বড় হয়ে যায়, অনেকটা বড় লাগছে অনেকটা, এই যে ভাগগুলো তোমাদের মুখে মুখে হয়ে যাওয়ার কথা, ঠিক আছে, ওগুলো মুখে মুখেই পারতে, আর এই লিখে লিখে একটু বলছিলাম বলে একটু সময়টা হয়তো বেশি লাগলো। যাই হোক, ভালো করে দেখো, এই ছিল আমাদের 2 নম্বর অঙ্ক, পুরোটা মন দিয়ে দেখে ভালো করে বুঝে টুকে নাও। আমরা চলে আসবো এবার 3 নম্বর অঙ্কে। আমরা চলে আসবো 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কি বলেছে ভালো করে শোনো, যে স্কুলে শর্টপাট খেলার জন্য, একটু আগেই তোমাদের বলেছিলাম শর্টপাট বলতে এই যেরকম করে লোহার বলটা ধরে ছুটতে হয়, সেই শর্টপাট বল। আচ্ছা তাহলে তোমরা একটু কমেন্ট করে জানাও তো শর্টপাট বল মানে কি, শর্টপাট যে বল সেটা নিরেট না ফাঁপা, সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, তাড়াতাড়ি। তো স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটা ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি বলেছি, এই জায়গাটা ইম্পর্টেন্ট, বারবার বলেছি ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে, বলটিতে কত ঘন সেমি লোহা আছে। তো দুটো জিনিস কিন্তু খুব ভাইটাল বলেছে, একটা হচ্ছে আমাদের যেটা বলেছে ব্যাস বলে দিয়েছে, আমি একটু লিখে রাখছি পাশে, ব্যাস বলেছে 7 সেমি, আর বলেছে কত ঘন সেমি, কত ঘন সেমি বলেছে, এই যে শর্টপাট বলতে কত ঘন সেমি লোহা আছে, কত ঘন সেমি লোহা আছে, তাই তো জানতে চেয়েছে যে পরিমাণ তোমার বলটিতে কত ঘন সেমি লোহা আছে, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম, আমাদের ব্যাস বলে দিয়েছে আর কত ঘন সেমি লোহা আছে সেটা বলে দিয়েছে। তো আমি তোমাদের একটা কথা বারবার বলেছিলাম, কি বলেছিলাম মনে আছে, আমি বলেছিলাম যদি কোনো সময় তোমাকে ঘনফল বা ঘনসেমি যদি জানতে চায় তাহলে তুমি সবসময় আয়তনটা বার করবে। তো বুঝতে পারলাম। তো চলো অঙ্কে চলে আসা যাক। অঙ্কে চলে এলাম। তা কি লিখবো তোমার, আমাদের কি বলেছে লোহার শর্টপাট বল, শর্টপাট, তাই তো, শর্টপাট লোহার বল, তাই তো, শর্টপাট বলটির, শর্টপাট লোহার বলটির লেখো তাহলে আরো সুন্দর হয়, লোহার বলটির ব্যাস বলেছে কিন্তু অঙ্কে বাবু, তাহলে 2r = 7 সেমি হবে। শর্টপাট লোহার বলটির ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কত হবে, আর মানে 2 দিয়ে ডিভাইড হয়ে যাবে, 7/2 মানে 3.5 সেমি। এবার অনেকে বলবে কেন 3.5 সেমি হলো বাবু, তোমরা একটু ভাগ করে দেখো, 7/2 করলে 3.5 হবে, ঠিক আছে, 3.5 সেমি হবে, হলো। এবার বলেছে কত ঘন সেমি লোহা আছে, মানে আমাকে তোমাকে আয়তন জানতে চেয়েছে, তাহলে সুতরাং বলটির আয়তন
তাহলে এবার তোমরা আমায় বলো তো, নিরেট লোহার যে বল বা গোলক তার আয়তনের ফর্মুলা কি? অবশ্যই কমেন্ট করো, না হলে বুঝতে পারবে না। আর আমার সাথে সাথে ক্লাসটা করো, খাতা বার করো। ভিডিও দেখলে অঙ্ক হয় না, ভিডিও দেখার সাথে সাথে অঙ্ক প্র্যাকটিস করতে হয়। যাই হোক, বলটির আয়তন ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব। 4/3 যেমন আছে লিখলাম। পায়ের মান এখনো যারা জানো না তার আগে যাও ছোটবেলায় অঙ্ক শিখে আসো, পায়ের মান জেনে আসো, তারপর অঙ্ক করবে। আর কিউব, আর মানে কি? এই যে আমাদের বেরিয়েছে 3.5, এটাকে 3 বার লিখবো। কিউব লিখে নিয়ে একবার, তারপরে না 3 বার লিখবো। দেখো 4/3 22/7 আর 3.5 কে আমরা 3 বার লিখবো। 3.5 × 3.5 × 3.5। অঙ্ক শেষ। ক্যালকুলেশন করলে অঙ্ক শেষ। আমি কি তোমাদের হাতে ছাড়বো ক্যালকুলেশন? ম্যাক্সিমাম যেমন বলবে না দাদা তুমি ছেড়ো না, তুমি করাও, তাহলে হবে, না হলে হবে না। এইটা যদি তোমাদের ছেড়ে যদি তোমরা এটা করে নিতে পারতে, তাহলে প্রচুর অঙ্ক একটা ভিডিওতে তোমাদের আমি করিয়ে দিতে পারতাম। যাই হোক, করিয়ে দিচ্ছি। অনেকে করবে না ফাঁকিবাজরা, তাদের জন্য একটু করিয়ে দিই। পয়েন্ট তুলে 10 নামবে, কারণ পয়েন্ট তুলে 1 পরে একটা সংখ্যা একটা শূন্য। কাটাকুটিটা ঠান্ডা মাথায় করবে। বারবার আমি কথাটা বারবার বলি, 7 দিয়ে যদি কাটি 7 × 5 = 35। ঠিক আছে, 7 × 5 = 35। আমি আর কাটাকুটি করবো না। কি বলছো তো? দেখো অনেক কাটাকুটি যাবে, অনেক কাটাকুটি যাবে। তোমাদের বলেছিলাম এটা যদি উপরে গুণ আছে, অনেকে গুণটায় উইক আছে, তা ছেড়ে দাও। 5 × 10 = 10, 2 দিয়ে করলে 11 হয়ে গেল। 5 দিয়ে 5 × 2 = 10, 5 × 7 = 35, 2 দিয়ে 2 × 2 = 4 হয়ে গেল। আবার 5 দিয়ে 5 × 7 = 35, 5 × 2 = 10। আর এই 2 আর এই 2 কেটে গেল। আর কি কিছু যাবে? না, আর কিছু যাবে না। তো কি কি পড়ে রইল? 11 × 7 × 7, আর নিচে পড়ে রইল শুধু 3। তাহলে এবার কি হবে ভালো করে দেখো। 7 × 7 = 49 × 11। 7 × 7 = 49 × 11 যদি করা হয় 9 4 9 4, তাহলে 9 9 আর 4 13, হাতে 1 5, 539। 539/3 ঠিক আছে, 539/3। তাহলে এবার ভালো করে দেখে নিস। 3.5 হলো, মান 3 বার বসিয়ে দিয়েছি, কাটাকুটি করে নিয়েছি, কোনো জায়গায় সমস্যা নেই। এবার আমরা এটাকে ভাগ করব। 539 কে 3 দিয়ে। 3 × 1 = 3, 3 × 1 = 3। আচ্ছা, এই যে ভাগটা না, তোমরা একটা কাজ করো, এই সাইডটা করছি, নাহলে হয়তো দেখা যাবে না। আমি ভাগটা এই সাইডটা করছি, এটা তোমার আর লাগবে না ইনফরমেশনটা। 539/3 এটাকে আমি ভাগ করব। দেখো 3 × 1 = 3, 2 নামলো 3, 7 × 3 = 21, 2 9, 3 9 27, 2। ঠিক আছে, এবার আমরা কি করব? যেটা ভাগশেষ থাকছে ওটাকে উপরে লিখবো, আর যাকে দিয়ে ভাগ করছি সে নিচে লিখবো। তাহলে অ্যানসার কত হলো? অ্যানসার যেটা হলো আমাদের 179 179/2/3 এত। এবার তোমরা বলো তো, বর্গ হবে না, ঘন হবে না, নরমাল সেমি হবে? অনেকে জানে না, আবারও বলে দিচ্ছি, আমার ফর্মুলা গুলো মুখস্থ করেনি। আয়তন আছে মানে এটা হবে ঘন সেমি। কত হবে? ঘন সেমি। বলো বুঝতে পারলে কি? এই ছিল আমার 3 নম্বর অঙ্ক। কিচ্ছু নেই, দেখো এই যে গুণ, এই ভাগ, এগুলো করে করে টাইমটা বাড়িয়েছি। এবার অনেকে বলো দাদা টাইম বাড়াচ্ছ কেন? আরে বাবা, যারা জানে না তারা কি করবে? তারা কি পাস করবে না? তাদের জন্য আমি আছি তো, পাস করানোর জন্য। আর যারা নিজেরা পারবে অবশ্যই করে, আমার করার আগে তোমরা করে কমেন্ট করে দাও, আমি পরে তোমাদের কমেন্ট করে দেখে নেবো। ঠিক আছে, এই ছিল মোটামুটি। তাহলে শর্টকাট লোহার বলটি ব্যাস হলো এত, ব্যাসার্ধ হলো এত, আয়তন আমরা বার করে নিচ্ছি, এখানেই অঙ্ক শেষ। তাহলে এত অবধি কোনো সমস্যা রইল বাবু? এবার আমরা চলে আসি নতুন অঙ্কে। তো তার আগে এই অঙ্কটা অবশ্যই খাতায় করে নাও, দেন আমরা নতুন অঙ্কে আসছি। আমরা পরবর্তী অঙ্ক, যেটা 4 নম্বর অঙ্ক, বলেছে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক। নিরেট গোলক বলে দিয়েছে, আর কি বলে দিয়েছে? ব্যাসটা বলে দিয়েছে। আমি ইনফরমেশনটা টুকে নিচ্ছি। তাহলে 2 আর হচ্ছে ব্যাস, যেটা হচ্ছে বলেছে 28 সেমি। 28 সেমি বলে দিয়েছে। এটা হচ্ছে ব্যাস বিশিষ্ট একটা নিরেট গোলক। তাকে জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত হবে তা নির্ণয় করো। দারুণ অঙ্ক এটা। তোমরা একটু যদি ফিজিক্স বা ফিজিক্যাল সায়েন্স পড়ে থাকো ক্লাস 9-এ, তোমাদের এরকম একটা টাইপের অঙ্ক ফিজিক্যাল সায়েন্সে ছিল। যাই হোক, তো অন্যভাবে ছিল হয়তো, ভালো করে বোঝো। এই একটা পাত্র, এই পাত্রর মধ্যে পুরোপুরি টুবু টুবু করে একদম জল আছে, একদম টুবু টুবু করে জল রয়েছে। ভালো করে বুঝবে কিন্তু, এখানে কিন্তু অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। টুবু টুবু করে পুরো একদম পাত্রটার মধ্যে জল আছে, এবং এই রকম একটা নিরেট গোলক নিলাম। নিরেট বলতে পুরো ভেতরটা কিন্তু ফাঁপা না, পুরো একদম লোহা হোক যে কোনো ধাতু হোক সেটা পরিপূর্ণ আছে। এই রকম ধাতু মানে এরকম একটা গোলক নিলাম,
এবং যার ব্যাস বলে দিয়েছে, যার ব্যাস মানে পুরোটা কিন্তু 2.8 সেমি, এইটাকে আমি এর মধ্যে ডোবালাম, এই বলটাকে এর মধ্যে ডোবালাম। বলটাকে যেই এর মধ্যে ডোবাবো তখন বলটা তো মানে জল তো পরিপূর্ণ একদম টুবু করেছিল, একদম মাথা একদম করেছিল। যেই বলটাকে চোবাবো অমনি কি হবে, জলটা চলকে চলকে বাইরে পড়বে। যেই বাইরে পড়বে, কতটা জল বাইরে পড়বে তোমরা জানো? এই বলটার যতটা আয়তন হবে সেটাই জল, ততটাই জল বাইরে পড়বে। ঠিক আছে, তাহলে অঙ্কটায় তোমাকে কিন্তু ডাইরেক্ট আয়তন বার করতে দেয়নি, তোমাকে বলেছে কতটা জল পড়বে। এই কতটা জল পড়বে, বলটা যত আয়তন ততটাই জল বাইরে পড়বে। বলটার জায়গাটাতে যতটা জায়গা লাগবে সেই পরিমাণ জলই বাইরে চলে যাবে। তাহলে বলের যে আয়তন সেইটাই হচ্ছে জলের আয়তন হবে, মানে বল যতটা জায়গা নিয়ে দখল করে থাকবে সেই জলটাই বাইরে চলে যাবে। তাহলে বোঝাতে পারলাম? তো আমরা একদম সিম্পলি করি, একদম সোজা করে বোঝাচ্ছি। লোহার বলটি, এখানে লোহার বল বলে দিয়েছিল তো, ইয়েস লোহার বল বলে দিয়েছিল। লোহার বলটির ব্যাস, ব্যাসকে আমি অল টাইম বলেছি 2r দিয়ে লিখতে, তোমাদের বলেই দিয়েছে 28 সেমি, তাহলে 28 সেমি লিখে দাও। আর লোহার বলটির ব্যাসার্ধ হচ্ছে আর, মানে অর্ধেক হয়ে যাবে, 28/2 মানে 14 সেমি। 14 সেমি হয়ে গেল, কোনো সমস্যা নেই। এবার আয়তন বার করবো। লোহার বলটি নিরেট তোমাদের অঙ্কে বলে দিয়েছে, প্রশ্ন পড়ো দেখো বলে দিয়েছে নিরেট, এর আয়তন কত হবে? 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 যেমন আছে পায়ের মান 22/7 যেমন আছে, আর আর মানে কত? এই যে 14, তার কিউব করলাম। এবার আমরা এখানে কি করব? 4/3 লিখবো, 22/7 যেমন আছে লিখবো, 14 এর কিউব মানে 3 বার 14 লিখবো, লেখা হয়ে গেছে। 3 বার 14 লিখে নিয়েছি। এবার আমরা কাটাকুটি করি, সিম্পল কাটাকুটি করবো। দেখো 7 দুগুণে 14, ঠিক আছে, 7 দুগুণে 14। আর কি কোনোভাবে দেখো তো আমাদের কিন্তু আর কাটাকুটি যাচ্ছে না, আর কাটাকুটি যাচ্ছে না। তো আমাকে এবার কিন্তু একটা বড় আকারের গুণ করতে হবে এবং 3 দিয়ে সেটাকে ভাগ করতে হবে, তাই তো? এবার ভালো করে একবার দেখে নাও কিন্তু। এবার আমরা গুণটা করি, 22 × 4 88, তার সাথে 2 গুণ করবো, 8 দুগুণে 16, হাতে 1, 8 দুগুণে 16, 17, 176। মানে এইটার গুণ হয়ে গেল। এরপরে আমরা 176, যে 176 রয়েছে তাকে 14 দিয়ে গুণ করবো। 176 যেটা রয়েছে তাকে 14 দিয়ে গুণ করি। 6 × 4 = 24, হাতে 2, 7 × 4 = 28, 29, 30, হাতে 3, 4 × 1 = 4, 4 আর 3 = 7। তাহলে বলতে পারলাম 6 × 4 = 24, হাতে 2, 7 × 4 = 28, 29, 30, হাতে 3, 4 × 1 = 4, 5 × 6 = 7। নরমাল গুণ করছি, 1 6 6, 1 7 7, 1 1 1। তাহলে 4 6 14, হাতে 1 2, 2464। এবার এর সাথে আমরা 14 দিয়ে গুণ করবো। এবার এর সাথে আমরা কত দিয়ে গুণ করবো? 14 দিয়ে গুণ করবো। কোন জায়গাটা করি? এই জায়গাটা করছি। 2464, তার সাথে 14 দিয়ে গুণ। 4 4 16, হাতে 1, 4 6 24, 1 25, হাতে 2, 4 4 16, 17 18, হাতে 1, 4 2 8, 1 9, এবং 1 4 4, 1 6 6, 1 4 4, 1 2 2। তাহলে 6 9, 8 8 6 14, হাতে 1 14, হাতে 1 3। তাহলে কত অ্যান্সার হলো? 34496 by 3। এবার এটাকে আমরা কি করবো? উপরে বড় নিচে ছোট আছে, ভাগ করব। 3 4 4 9 6, তাহলে 3 দিয়ে ভাগ করি, 3 1 3, আবার 4 নামলো, 3 1 3, 1 4, 3 4 12। একদম ছোট ছোট করে ভাগ করো, দেখো কিচ্ছু নেই কিন্তু। 3 1 3, 4 নামলো, 3 1 3, 1 বিয়োগ করলাম, 4 নামালাম, 3 4 12, বেঁচে থাকলো 2। এরপরে নামবে 9, 3 9 27, আবার 2 নামলো 26, 7 4 8 3 24, তাই তো? 8 3 24। তাহলে 2 অবশিষ্ট থাকলো, 2টা এখানে বসিয়ে দিলাম, যাকে দিয়ে ভাগ করছিলাম। অবশিষ্টটা উপরে চলে গেল, যেটা দিয়ে ভাগ করছিলাম সেটা নিচে চলে গেল। তাহলে অ্যান্সার তোমাদের দাঁড়ালো কি? অ্যান্সার দাঁড়ালো এই যে তোমাদের অ্যান্সার দাঁড়িয়ে গেল, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখে দিই সমান সমান দিয়ে 11498, ঠিক আছে? 11498 পূর্ণ 2/3। এত ঘন সেমি। কেন ঘন সেমি? আয়তন বলেছে, আমরা কি বার করছিলাম? আয়তন বার করছিলাম। তাহলে বুঝতে পারলাম? তাহলে এই যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন যদি তোমরা ভুল করে দাও বাবু, তাহলে কিন্তু অঙ্ক পুরো বোক্কাটা হয়ে যাবে। তোমাদের বারবার বলবো, আমি পড়িয়ে দিচ্ছি, গুণগুলো ভালো করে টুকে নাও এবং বাড়িতে না দেখে বারবার প্র্যাকটিস করো, ঠিক আছে? সাথে ফর্মুলা গুলোও কিন্তু অবশ্যই করো। এই ছিল আজকে আমাদের 4 নম্বর অঙ্ক। এটা ছিল আমাদের 4 নম্বর অঙ্ক।
তাহলে আমাদের যেটা বলেছিল কত পরিমাণ জল বাইরে যাবে, যে পরিমাণ এই যে বলটার আয়তন সেই পরিমাণ জলই বাইরে চলে যাবে। বুঝলাম। আর অবশ্যই একটা কথা বলছি, উত্তর কিন্তু তোমরা লিখবে, উত্তর লিখে আমি ভিডিও লেন্থ বড় করবো না, কিন্তু পরীক্ষা হলে অবশ্যই তোমরা উত্তর লিখবে, ঠিক আছে। চলো নেক্সট আমরা চলে আসবো 5 নম্বর অঙ্কে। অনেকে আমি দেখলাম ভিডিওর এই জায়গাটা কেটে গেছে, ভাগটা একটু ভাগটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। 3 1 3, 4 নামলো, 3 1 3, 4 থেকে 3 গেলে 1, 4 3 12, 14 থেকে 2 গেলে 2, 9 নামলো, 3 9 27, 29 থেকে 27 নামলে 2, আর হচ্ছে 6 নামলো, 8 3 24, 2 অবশিষ্ট থাকলো। যেটা অবশিষ্ট থাকে সেটা উপরে চলে যায়, আর যেটা থেকে ভাগ করছি সেটা নিচে আসে। তাহলে বলতে পারলাম এই ভাগটা তোমাদের ভিডিও থেকে কিছুটা হয়তো লেন্থ কেটে গেছিল, তো সেটাকে আমি একবার রিপিট বুঝিয়ে দিলাম, এবং এই যেটা বেরোলো সেটাই হচ্ছে অ্যান্সার, আর সেটাকে আমরা ঘনশ্রেণী দিয়ে লিখে দিয়েছি, ঠিক আছে। চলে আসবো পরবর্তী অঙ্কে। চলে আসবো পরবর্তী অঙ্ক। 5 নম্বর অঙ্ক কি বলেছে, কোন গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময়, ভালো করে বুঝবে, কোন গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলো। অবশ্যই একটা বেলুন তো ছোট থাকে, তাকে যখন ফোলানো হয় ফু দিয়ে, তার ভেতর যখন বাতাস প্রবেশ করানো হয় সেটা তো আকারে বড় হয়ে যায়। তাহলে প্রথম যে বেলুনটা থাকবে তার যে ব্যাসার্ধের দৈর্ঘ্য থাকবে, এবং ফোলানোর পর যে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে সেটা অবশ্যই বড় হবে। বেলুনটির পূর্বের এবং পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত তোমাকে জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে আমরা যেটা করব, ভালো করে লিখবো, দেখো প্রথম ক্ষেত্রে লিখবো, আমরা প্রথম ক্ষেত্র বলে লিখছি, ঠিক আছে। প্রথম ক্ষেত্রে 1 সেকেন্ড, হ্যাঁ আমরা কি লিখবো, প্রথম ক্ষেত্রে বেলুনটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, ভালো করে বুঝবে কিন্তু অঙ্কগুলো। ব্যাসার্ধের দৈর্ঘ্য আর ইকুয়াল টু 7 সেমি, তোমাদের অঙ্কে বলেই দিয়েছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে 7 সেমি। তাহলে কি বলেছে, প্রথম ক্ষেত্রে বেলুনটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি, এবং দ্বিতীয় ক্ষেত্রে লিখি। আচ্ছা এখানে একটা কাজ করো, প্রথম ক্ষেত্রে বেলুনটির তোমাদের সমগ্র তলও বার করতে বলেছে, তাই তো, সমগ্র তলের ক্ষেত্রফল। অনেকে বলবে দাদা কি হলো ব্যাপারটা বুঝলাম না, একটু দাঁড়িয়ে। আচ্ছা তোমাকে অঙ্কে বলে দিয়েছিল ব্যাসার্ধের দৈর্ঘ্য দুটো বলে দিয়েছে, মানে বেলুনটা ফোলানোর আগে এবং ফোলানোর পর দুটোর ব্যাসার্ধ দৈর্ঘ্য বলে দিয়েছে, মানে প্রথম ক্ষেত্রে এটা, দ্বিতীয় ক্ষেত্রে এটা, এবং দুটো সমগ্র তলের অনুপাত জানতে চেয়েছে, তাহলে প্রথম ক্ষেত্রে বেলুনটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি লিখলাম, এবং তার সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা কি এক্ষুনি পড়েছিলাম, কি 4 পাই আর স্কয়ার। এবার অনেকে বলবে দাদা বেলুন তো ফাঁপা হয়, এই কথাটা তোমাদের অনেকে মাথায় আসবে, কিন্তু আমাকে একটাই কথা বলি, ভালো করে এখানে শোনো, বেলুনটা ফাঁপা নয়। কেন ফাঁপা নয়? এর ভেতর বায়ু প্রবেশ করানো আছে। এর ভেতর কি করানো আছে? তাহলে বায়ু প্রবেশ করানো আছে, ভালো করে বুঝবে, এর ভেতরে ফু দিয়ে ভেতরে বায়ু প্রবেশ করানো আছে, ঠিক আছে। এই কথাটা কিন্তু একটু মাথায় রাখবে। অনেকে বলবে ফাঁপা গোলকের ফর্মুলা এখানে ইউজ হবে না, বাবু এখানে নিরেট গোলকেরই ফর্মুলা ইউজ হবে, ঠিক আছে। আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে বেলুনটির ব্যাসার্ধ 21 সেমি বলা হয়েছিল। আচ্ছা ব্যাসার্ধ কিন্তু আর দিয়ে অবশ্যই লিখবে, ঠিক আছে। আচ্ছা তোমরা একটা কাজ করতে পারো, এখানে কিন্তু দু রকম আর দিতে পারো, বা ঠিক আছে অসুবিধা নেই, আর ইকুয়াল টু এত। দ্বিতীয় ক্ষেত্রে বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সেম 4 পাই আর স্কয়ার। তাহলে এবার যেটা করব মান বসাবো, তো এই 4 পাই আর স্কয়ার, 4 যেমন আছে পায়ের মান 22/7 যেমন আছে আর স্কয়ার মানে কি 7 এর স্কয়ার হলো। আর এটার ক্ষেত্রে তাই করব, 4 ইনটু পাই হচ্ছে 22/7 আর আর স্কয়ার মানে 21 এর স্কয়ার, ঠিক আছে। 21 এর স্কয়ার করলাম, বললাম। এবার যেটা করব লিখব, সুতরাং প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে, এটা হচ্ছে পূর্ব, আর তোমরা লিখতে পারো পূর্বের এবং পরে, এটাও তোমরা লিখতে পারো। আমি এখানে প্রথম এবং দ্বিতীয়, মানে এটা হচ্ছে বেলুনের সাধারণ অবস্থা, এবং তারপরে যখন বাতাস প্রবেশ করানো হয় সেটা হচ্ছে দ্বিতীয় অবস্থা। প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে সমগ্র তলের অনুপাত হলো, তো সমগ্র তলের অনুপাত কি করব, দুটোকে বসাবো, 4 ইনটু 22/7 ইনটু 7 স্কয়ার মানে কি, আচ্ছা 7 স্কয়ারই রাখি, ইস টু
4 ইন্টু 22/7 ইন্টু 21 এর স্কোয়ার হলো। এবার ইস্টুটাকে আমি না বাইতে কনভার্ট করে নেবো। আমরা কি করব, বাইতে কনভার্ট করে নেবো। 7 এর স্কোয়ার মানে 7 গুণ 7, এটাও তাই করবো। 4 ইন্টু 22/7 আর এখানে 21 এর স্কোয়ার মানে 21 ইন্টু 21, 21 ইন্টু 21। বলে এত অব্দি কারো কোথাও বুঝতে অসুবিধা আছে কিনা? আশা করি কারো কোথাও বুঝতে অসুবিধা নেই। এবার আমরা এখানে কাটাকুটি করবো। এখানে আমরা কি করবো, কাটাকুটি করবো। দেখো ভালো করে দেখো, 7 দিয়ে যদি কাটি 7 3 21, 22/7, 22/7 পুরোটা কেটে গেল, 4 4 পুরো কেটে গেল, হয়ে গেল। আর এখানে কিছু রয়েছে পড়ে? হ্যাঁ অবশ্যই রয়েছে। দেখো 7 দিয়ে 7 3 21, তাহলে ওপরে কিছু নেই মানে কিন্তু 1 রয়েছে, আর নিচে 3 3 9, তাহলে হচ্ছে 1:9 হচ্ছে অ্যান্সার। এটাই হচ্ছে সমতলের অনুপাত। বলো বুঝতে পারলে কিনা? বুঝতে পেরেছো? এই হলো আমাদের অঙ্ক। তো আজকে এই পর্যন্তই রাখবো। অনেক বড় হয়তো ভিডিওটা হয়ে গেছে, তবে যারা ধৈর্য ধরে দেখেছো আশা করি তারা সবাই উপকৃত হয়েছো। আর প্লিজ যারা ভিডিওগুলো দেখছো, যতটুকুই দেখো অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি আরো একটু ভালোভাবে ফিল করবো যে না তোমাদের সত্যি সত্যি ভিডিওগুলো দরকার হচ্ছে। ঠিক আছে, অযথা আমি ভিডিও করছি না। তো যাই হোক, বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দিও, আর অবশ্যই এই ভিডিওটা মানে এই অঙ্কটা একটু ভালো করে টুকে নিয়ে কিন্তু। ঠিক আছে, তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। অবশ্যই এতক্ষণ সময় দেওয়ার জন্য সবাইকে থ্যাংক ইউ। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এই কথাটা বলে দিলাম। ঠিক আছে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।